আলোটা একটু বেশি লাগছে না? আরো বেশি থাকবে তো। বিশেষ করে মহালয়াটাতেই তো শুরু হয়েছিল আমার জীবনেটা। আজ 10-12 বছর হলো, কত স্মৃতি, কত লোক এই সময়টাতে জিজ্ঞাসা করতে এবার করছে কিনা, কি উত্তর দেব তাদের। এটাতে আমি খুব অনুতপ্ত হতাম যে দেখো আজকে এই বয়সেও এরকম পরিস্থিতিতেও ওনারা আমাকে ভালোবাসে, চায়, কিন্তু কি উত্তর দেব। কোনো দিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনা, অবিরাম অবিরাম ভার। সহিবে না আর, এই কথা বলেছিল তারে। চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতন এক নিস্তব্ধতা এসে। মহালয়া সালটা 1993 কি 94, বা আমরা বলতে পারি 90-এর দশক। দুর্গাপুজোর ঠিক আগে মহালয়ার দিনটাতে ভোরবেলা আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকতাম শুধু রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া শোনার জন্য নয়, বরং দূরদর্শন চ্যানেলে মহালয়া দেখার জন্য। দেবী দুর্গা নামে তখন এই মহালয়া অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। হুঙ্কারে সবারুড়ে নীল নীরজলোচনে त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोस्तुते। हुं हुंकारे प्रत्ययालीढपदे घोरे मुण्डमाला प्रलम्बिते खर्वेलम्बदरे भीमे कालिकायै नमोस्तुते। हुं हुंकारे प्रलयानलधूम्रावे चन्द्रसूर्याग्निलोचने शैलावासि शुभे माता कालिकायै नमोस्तुते। हुं हुंकारे
আমরা সকলেই অপেক্ষা করে থাকতাম অধীর আগ্রহে কখন মা দুর্গা অসুরকে বধ করবেন সেই মুহূর্তের জন্য। ঠিক যে মুহূর্তে মা দুর্গার হাতে অসুর বধ হতেন, আমাদের সকলের মন আনন্দে নেচে উঠত। কিন্তু এই সবটাই তো ছিল অভিনয়। মা দুর্গা থেকে অসুর প্রত্যেকেই কিন্তু ছিলেন এক একজন অভিনেতা। মা দুর্গাকে হয়তো আমরা প্রত্যেকেই মনে রেখেছি, কিন্তু অসুরকে মন থেকে মুছে ফেলেছি। আসলে সেটাই স্বাভাবিক। অসুর হচ্ছেন অশুভ শক্তি, তাকে মনে না রাখা, মনে না থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু যিনি এই অসুরের চরিত্রে আমাদের টিভির পর্দায় অভিনয় করতেন, তাকেও কি ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক? তিনি তো একজন অভিনেতা, তিনি একজন ব্যক্তি মানুষ, সবচেয়ে বড় কথা তিনি একজন শিল্পী। আর এমন একজন শিল্পীকে মনে না রাখাটা সত্যিই কি আমাদের উচিত? হ্যাঁ, সেই মানুষটাকে আজ আর আমাদের মনে নেই। মন থেকে মুছে ফেলেছি সেই শিল্পীটাকে। কালের নিয়মে এভাবেই হয়তো প্রতিনিয়ত এমন অনেক শিল্পী আমাদের মধ্যে থেকে হারিয়ে যান, আর আমরা তাদের ভুলে যাই খুব সহজেই। কোনো একটা সময় রাস্তা থেকে দেখে কয়েকজন পরিচালকের নজরে পড়ে গেলাম। ওনারা বাড়িতে ঠিক এই জায়গাটায় এসে মা দাদাকে অনুরোধ করে, আমাকে অনুরোধ করে অভিনয়ের জন্য নিয়ে গেল। আমাদের এই তথ্যচিত্রের মাধ্যমে আমরা আজকে খুঁজে পেয়েছি সেই হারিয়ে যাওয়া শিল্পীকে, আমাদের ছোটবেলার সেই অসুরকে। স্মৃতির পাতা উল্টে একটু দেখুন তো, আপনিও এই মানুষটিকে চিনতে পারেন কিনা। কোথায় সেই ত্রিনয়নী দেবী, যার 3টে চোখ 10টা হাত, তার এত বড় স্পর্ধা অসুরের সঙ্গে যুদ্ধ করবে? আসো দেখি আমার সামনে। সেই সময়টা ছিল 1994 সাল। বেশ চেহারা বেড়া এর 3 ডবল প্রায় ছিল, সাই বাবার মতো চুল, বিলদে বাঁধা থাকতো। এই মোটরসাইকেলটা চালানো শিখছিলাম। যাই হোক, কোথাও আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে একটা বাস চলে গেল। বাসের ভেতরে স্টুডিও পাড়ার 2জন কলাকুশলী যাচ্ছিলেন একটা শুটিং স্পট দেখাতে। পরে জানতে পেরেছি আমি, আমাকে দেখেই ওনাদের পছন্দ হয়েছিল। এবার শুরু হলো অভিনয়ের পালা। পরিচালকরা, স্টাফরা ভীষণ ভালোই বাসলো আমাকে। আর অশোকনগরের নাম শুনে অনেকে ভয়ও পেতেন যে ওখানকার ছেলে এরকম দেখতে, এই ছেলে অভিনয় লাইনে এসছে, খুব বাহবা দিতে থাকলো। আমারও মনে জোর আসলো অনেকটা। মহালয়াটা যেন আমার নিজের অনুষ্ঠান। প্রতিবার এই সময়টায় টিভি সেন্টারে যেতাম। মহালয়া নিয়ে একটা সাজো সাজো রব ছিল।
রাস্তায় বেরোনো মাত্রই প্রত্যেকে জিজ্ঞাসা করতো দাদা এবার করছেন কিনা, কে দুর্গা হচ্ছে, আমরা দেখব কবে। আমরা অধীর আগ্রহে বসে আছি। মা, দাদা, দিদিরা সবাই ছিল, পাড়ার অনেক মাসিমা, পিসিমা, প্রচুর লোকেই আমার ফ্যানই বলতে পারেন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমার ভালো লাগতো ওই সময়টাও টিভি সেন্টারে পড়ে থাকতাম। একটা ভালো সময় গেছে তখন আমার। আনন্দ, হই হুল্লোড় করা, ঠাট্টা, ইয়াটি, খাওয়া দাওয়া, সবচেয়ে ভালো অনুষ্ঠানটা হতো। তারপরে 10টা লোক আসলে জিজ্ঞাসা করতো। তারপর তো মহালয়ার দিন মহালয়া দেখা শোনা। মহালয়ার দু একটা মজার ঘটনা মনে পড়ছে। যেমন দুর্গার সঙ্গে যুদ্ধ হচ্ছে, একটা ভাইটাল সিন। ত্রিশূলটা একটা ডান্ডার সামনে লাগানো ছিল, ওই ত্রিফলাটা। হঠাৎ যখনই মারছে ত্রিশূলটা এরকম হয়ে যাচ্ছে বারবার, 8-9 বার শুট নেওয়ার পরে হচ্ছে না। তখন ডিসিশন হলো সলিড একটা ত্রিশূল নিয়ে আস। দুর্গা ভীষণ ভালোবাসতো আমাকে, আমরা একটা ডাইরেক্ট পেটে মারো। না বাবা, যদি পেটে ঢুকে যায়। আমরা ঢুকবে না, ঠিক আছে। পরে ওই ত্রিশূল দিয়ে হলো, একবারে ওকে হয়ে গেল। হাসির সিনও হতো মাঝে মাঝে, সবাই হেসে তো গড়াগড়ি দিত। তো খাওয়ার জন্য খুব হুড়োহুড়ি লেগে গেল। সব দেবতাদের দলের সঙ্গে আমি মিশতাম, ঠাট্টাই আর কি করে কথাবার্তা হতো। এবার বললো অমলদা চলো তাড়াতাড়ি খেয়ে নেবে। এবার আমি বলছি না, আমি ওগুলো খাবো না। আমি বলে কেন খাবে না তুমি, পরে পাবে না। এরকম আমি একটু উঁকি মেরে দেখি নারদ মুরগির টেংরি চিবাচ্ছে, নারায়ণও খাচ্ছে। আমি তো অবাক হয়েছি, কি রে বাবা, নারদ এরা পুরো দেবতার দলে, এরা মাংস খাচ্ছে। এসব হয়তো আমার অভিজ্ঞতাটা ছিল না। দেখ আমি ফেরত চলে এসে খাবো না। লাস্টে সবাই যখন খাচ্ছে না, অসুররা তো খেতে পারে, অসুরের সঙ্গে উগ্র টাইপের যত জিনিস আছে সেইগুলো খাক, যাতে একটা তেজ বাড়ুক। এসব অনেকক্ষণ মানে মগজ ধোলাই বলতে পারেন। আরও 2-1 জন বোঝালো, তারপরে আমি খেয়েছি। প্রতি বছর এই সময়টাতে ডাইরেক্টর ফোন করতো, মা অসুস্থ ছিলেন, মার সঙ্গেও কথা বলতো। তারপরে দাদা, দিদি ধীরে ধীরে অসুস্থ হয়ে গেল। স্যারকে বলতাম, স্যার আমার বাড়িতে এরকম অসুস্থ, আমার মনটা সবসময় ওখানে পড়ে থাকে। বাড়ির সবাইকে জানালাম কী ব্যাপার, কী হয়েছে। আমি বললাম যে আপনার তো গাড়ি নিয়ে আসবেন, দিয়ে আসবেন, অনেকবার বলেছেন, কিন্তু এক একটা দুর্ঘটনার জন্য কাউকে আনা হয়নি। এবার কি তুমি আমাকে বলো না কেন, শুধু শুটিং দেখতে পারেনি বলে দুঃখ, বলে তুমি কালকেই নিয়ে আসবে। আমি মনে মনে ভাবছি যে আমার তো 1400-1500 টাকা যাবে, গাড়ি ছাড়া তো নেওয়া যাবে না। মনে মনে ভাবছিলাম, তবু একদিকে আমি অনেকটা শান্তি পেতাম যে আমার সামনে রয়েছে ওরা, ওদের শুটিং দেখা হলো, ভাইকে নানা সমস্যার কারণে উৎসব উদ্দীপনা দিতে পারেনি, সেটাও দিতে পারবে, আর আমি অনেকটা নিশ্চিন্তে যে আমার সামনে বসে আছে। এইভাবে নিয়ে গেলাম একদিন গাড়ি করে। ভীষণ অনুতপ্ত হলো, সব সিনারি দেখছে, আবার চুপচাপ বসে পড়ছে। আমি যে মনটা কেন, আমি স্টেজের থেকে নেমে পড়ছি বারবার। দেবতার সেট তৈরি করে, ওখান থেকে বসে যে তোমাদের কী হয়েছে বলো, একটু হাসি খুশি থাকো, তাহলে আমার অভিনয় করতে সুবিধা হবে। কী এমন অসুবিধা হয়েছে, আমি তো তোমাকে দেখানোর জন্য নিয়ে আসিনি, এই দেখো কীরকম ভালোবাসে, সত্যিই ভালোবাসে কিনা। এই দুর্গাদি একটু আসো তো, তোমরা আমাকে কীরকম ভালোবাসো। এই এই নাও, আমার দিদি নিঃসন্তান ছিলেন, এই না দুর্গা তোমার মেয়ের মতো কোলে নিয়ে বসে থাকো। তখন একটু হাসলো, তখন আমার মনে আমি জোর পেলাম, দিদিদের দাদাকে আমি সান্ত্বনা দিই, আবার আমি স্টেজে উঠে যেতাম, মন খুলে অভিনয় করতাম। একবারেই আমার সিনগুলো ওকে হয়ে যেত, আর অনেকেরটা কেটে যেত। তাতে তো আমার দাদা দিদি দেখে খুশি হলো, যদি এইটা নিয়ে লেগে থাকতো, আমরা যদি উৎসব উদ্দীপনাটা ঠিকমতো দিতে পারতাম, তাহলে আর একটা অনেকটা দূর আগাতে পারতো। একের পর এক সবাই দেহ রাখলো। আমি যাদের কাছ থেকে উৎসব উদ্দীপনাটা পেতাম, সেটাও পাচ্ছি না। সেখান থেকে বঞ্চিত হচ্ছি, এটা ভীষণ খারাপ লাগতাম।
প্রতিটা সময় এই সময়টাতে মনে পড়ে এই রেডিওটাই আমাকে অনেক উৎসাহ উদ্দীপনা দেয়। শুনি প্রতিনিয়ত স্মৃতিগুলো ভাসে। যারা ভালো ভাসে তারাও জিজ্ঞাসা করে, অনেকে জানে, বলি যে প্রত্যেকে চাই কেন আপনি যান না, কেন আপনি লাইনটা ছেড়ে দেবেন, কিন্তু কেউ কি ইচ্ছে করে ছাড়ে? অশোকনগর বনগা লাইনের চেনা পরিচিত একটি জায়গা। আর সেই অশোকনগর এলাকার কল্যাণগড় পৌরসভার অন্তর্গত একটি বাড়িতে বসবাস করেন অমলবাবু। হ্যাঁ, আমাদের আপনাদের সেই সকলের অপ্রিয়, মানে সেই অসুর হলেন অমল চৌধুরী। আমাদের মধ্যে একটা চিরাচরিত কথা আছে যে জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে স্ট্রাগল করতেই হয়, আর এটা বাস্তবিকভাবেই সত্যি। কিন্তু এটা কি আপনাদের জানা যে একজন মানুষ জীবনে সফলতা পাওয়ার পরেও পরিস্থিতি কিভাবে তাকে দূরে ঠেলে দেয়, কিভাবে শেষ করে দেয় একজন শিল্পীকে তিলে তিলে? পড়াশোনা শেখাতাম যতটা পারতাম, আর ছবি আঁকা শেখাতাম। আমার দাদার উপরেই পুরো সংসারটা ছিল, আমার 10টা টাকাও দিতে হতো না। এভাবে হতে হতে যখন পরিস্থিতি এরকম হলো, বাড়ির ধরুন কালকে শুটিংয়ের চান্স পেয়েছি, 10টার সময় যেতে হবে, এদিকে টিউশনিটা দেখছি যতটা পারি। বাড়িতে এসে দেখি আমার হয় দাদা অসুস্থ, 18 দিন, কোনো সময় 22 দিন, 1.5 মাস আমি হসপিটালে, মাঠে ঘাটে, নার্সিংহোমে পুরো দিন কাটাচ্ছি। টিউশনিগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকলো। আমার কাছে যারা শিখতো 15-16 জনকে আমি এমন জায়গায় পৌঁছে দিয়েছিলাম কেউ কল্পনাও করতে পারবে না। যাই হোক, তারা টিউশনি করে ধরে নিল। আমার এই অবস্থা দেখে কতদিন সহ্য করবে, অন্য কাউকে আঁকা শেখানোর জন্য নিয়ে গেল। এদিকে পরিস্থিতি এতটাই খারাপ হতে থাকলো, ওদিকে শুটিংয়ে যেতে পারছি না। তারা ভাবছে এই লোককে চান্স দিলাম, ইনি তো আসতে পারলেন না। আমি যেতে পারিনি বলে পুরো সেই দিন শুটিংটাই বন্ধ। শুধু আমার পরিস্থিতিটা দেখে তারা আমার কাছে ফাইন চায়নি কোনো দিনও। পরে যখন জানতে পারলো যে স্যার আমি তো সেই ছেলে না, আমার বাড়িতে এই ঘটনা ঘটে গেছে যার জন্য আমি আসতে পারিনি, প্রচুর টাকা তাদের লস হয়েছে, তার জন্য আমি অনুতপ্ত হয়েছি। এই ঘটনা শুনে তারাও ভীষণভাবে অনুতপ্ত। রাস্তায় একসময় বেরোতে পারতাম না, এই বউ ভয় পেয়েছে, পায়খানা পেচ্ছাপ পরিষ্কার মানে বন্ধ হয়ে গেছে, কোনো বাচ্চা ভয় পেয়েছে, নানান জায়গায় আমাকে পয়সা দিয়ে ভাড়া করে নিয়ে যাবে, একটু বাবা তুমি একটু আসো, আমার বাচ্চারা পড়বে। আমি যেতাম মাসিমা ঠিক আছে আমি যাব। 11:30 12টায় কল আসতো ডাক্তারের মতন, যেতাম। আর আমার লাইফটা এমন হয়ে গেল যে ছোটোবেলায় একটা প্রেসিডিয়ামস পড়েছিলাম অ্যাট এ লস বলে, যে আই এম অ্যাট এ লস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই শুড ডু নাও। প্রতিনিয়ত একটা প্রশ্নবোধক চিহ্ন চোখের সামনে ভাসে, যে আজকে ওখানেও যেতে পারছি না। বাড়িতে একের পর এক সবাই দেহ রাখলেন। মনটা এতই ভারাক্রান্ত যে যাদের জন্য করতাম উৎসাহ উদ্দীপনা পেতাম, আমি তো ওই লাইনের লোক ছিলাম না, তবে আমি চেষ্টা করতাম কি করে করা যায়। অনেক আগে আমি জেগে জেগে স্বপ্ন দেখার মতো দেখতাম যে ছবি আঁকা, অভিনয় এই নিয়েই এবার যেন কোমরে গামছা বেঁধে নামে সেরকম নাচতে গিয়েছিলাম। কিন্তু একের পর এই দুর্ঘটনাগুলোর জন্য আমি পরপর 1 পা আগাতে গিয়ে আমি 10 পা পেছনে চলে গেছি। সবাই চলে গেল। লাস্টে একটা দিদি ছিল আর আমি ছিলাম এই ঘরে। এই কয়েকদিন আগে 19শে ডিসেম্বর সেই দিদিটাও হঠাৎ করে চলে গেল। আমি কল্পনা করতে পারিনি, নিজে হাতে সব সৎ কাজ এগুলো, যেটা আমার যে কত কষ্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। সব কিছু গুছিয়ে রাখতো, রান্না করতো, খাইয়ে দিত পর্যন্ত।
এখন কে দেখবে, কে ইয়ে করবে? কি দেখলেন তো তাহলে? কি ভাবছেন এবার? এটা কি শুধুই তথ্যচিত্র বা সিনেমা, নাকি সিনেমার মাধ্যমে তুলে আনা কঠিন কোনো বাস্তব? আমরা প্রত্যেকে যদি আমাদের চিরাচরিত ভুলে যাওয়ার এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে অমল চৌধুরীর মতো এমন অনেক প্রতিভা আমাদের মনে থেকে যাবেন। তারা এইভাবে হারিয়ে যাবেন না। সব মিলিয়ে একটা সোনালি দিন ছিল। আজকে নানা সমস্যার কারণে কোথায় এসে দাঁড়ালাম, ভাবলে অবাক লাগে। সত্যি সেই দিনগুলোর কথা মনে করে করেই এখন আমি অনেক কষ্টের ভেতরেও যেন একটু অক্সিজেন পাচ্ছি।